इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना, हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना, इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। वेलकम टू टॉक्स हेल्प मिस्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নোগা লাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, এটা কোনো একজন ব্যক্তির জন্য না, কোনো একটা সিচুয়েশনের জন্য না, সারা জীবন ধরে এই গানটা গাইতে চাই মনে মনে। যে মানুষ তো আমরা, মানুষ মাত্রই ভুল হয়, এই কথাটা আমরা সবাই জানি। তো সেই ভুল অনেকেরই হয়েছে, প্রত্যেকটা মানুষ যারাই মানুষ তাদের প্রত্যেকে হয়েছে, কারোর একটু বেশি হয়, কারোর একটু কম হয়, ঠিক আছে। তো সেরকম অনেক মানুষ অনেক ভুল করে, সেই জন্যই এই গানটা আজকে দিয়ে ভিডিওটা শুরু করলাম। কারণ আজকে একটা যে ভিডিও যেটা নিয়ে আমি এখন ভিডিও করতে চলেছি, মানে আমার যে এখন কন্টেন্ট, সে হচ্ছে গিয়ে টিন। সে তার টাইটেলেই এই কথাটা লিখেছে যে আমার একটা ভুলের জন্য যেন আমি ছেলেকে না হারাই, ঠিক আছে। তো সেটা নিয়ে পরে বলবো, আগে বলি যে ভুল তো অনেকেরই হয়েছে। যেমন গতকালকে বেশ কিছু ভুল ভ্রান্তি সৃষ্টি করানো হয়েছে, মানে বোঝানো হয়েছে, এমনভাবেই জিনিসগুলোকে দেখানো হয়েছে যাতে ইচ্ছা করে মানুষ ভুল বোঝে, ভুল চিন্তাধারা করে। তো তার মধ্যে গতকালকে আমি প্রথমে যেমন বলেছিলাম যে টিনরা বলেছিল যে বক দাদা ওদের সাথে গেছে, তো সেটা ওরা যখন বলেছিল বক দাদা গেছে, আমি সেটাকেই সত্যি বলে মেনে নিয়েছিলাম। তারপরে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট আসে যে বক দাদার যা চেহারা, সে যদি সামনে বসতো তাহলে তো বকদাদাকে দেখা যেত, এক্ষেত্রে বকদাদাকে দেখা যাচ্ছে না, তাহলে কি আদৌ বকদাদা ওদের সাথে গেছে? তো পরবর্তীকালে আমি দেখলাম এখন টিনের মায়ের ভিডিও, সেখানে কিন্তু টিনের মা ক্যামেরা যখন ধরেছে সামনে, বকদাদাকে দেখা গেছে। আর শুনলাম যে, আমি ভিডিওটা দেখিনি কিন্তু আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করে জানালো যে দীপ্তিদিও দেখতে পেয়েছে ভিডিওর মধ্যে যে বকদাদার মানে সাইড অংশ দেখা যাচ্ছে সামনে যখন বসেছিল। তো যাই হোক, সেরকম আমি প্রথমে ওদের কথাতেই বিশ্বাস করে সেটাকে হ্যাঁ বলেছিলাম, কিন্তু আবারও চিন্তাধারা বদলাতে আমার মানে হয়েছে। কারণ যখন দেখি আমরা যে হ্যাঁ সত্যি তো সেরকমভাবে দেখা যায় না। তবে একটা কথা সত্যি যে একটা ভিডিওর মধ্যে আমি মানে সব যে দেখবো এরকম কোনো ব্যাপার না, আবার আমার চোখে এরকম অনেক কিছুও পড়তে পারে যেগুলো হয়তো অন্য কারোর চোখে পড়লো না, এরকম এর আগে আমাদের সাথে হয়েছে, দেখেছেন। তো যাই হোক, সেরকম ভুল তো হতেই পারে। তো বকদাদা ছিল এটা কনফার্ম, সেটা হচ্ছে গিয়ে টিনের মায়ের ভিডিওতে বুঝলাম। আরও একটা জিনিস যেটা কিনা আমি দেখেও আনদেখা করে গেছি, কারণ হচ্ছে গিয়ে দেখবেন যখন টিন বলছিল যে নিউ মার্কেট এরিয়ায় পৌঁছে গেছি, তখন ও যখন ক্যামেরাটা প্যান করছিল, ক্যামেরাটা একটু তলার দিকে গেছিলো, সামনে একজন হেঁটে যাচ্ছিল যে একটা লাইট কালারের জিন্স আর তার সাথে ব্ল্যাক টি শার্ট পরেছিল, আর পায়ে ছিল যে স্নিকার্সটা, যার পিছনে একটা অরেঞ্জ রঙের আর কি ডিজাইন করা। এবার ওই অরেঞ্জ কালারটা দেখে আমি একটুখানি কনফিউজ হয়ে গেছি যে মানে ওনার যা বয়স, ওনার যেরকম আর কি উনি যেরকম ধরনের কথাবার্তা, মানে নিজের যেরকম একটা সেট করে রেখেছে, যে অ্যাটিটিউড যেরকম সেট করে রেখেছে, তার সাথে ওই স্নিকার্সের ওই কালারটা ঠিক ম্যাচ করছিল না। তো যাই হোক, তার পরবর্তীকালে আমার মনে পড়ে গেল যে ওনার তো একটা ছেলেও আছে, যে ছেলে বেশ বড়, তো হয়তো তার এটা স্নিকার পরে গেছে, হতে পারে না। তো আমরা জানি যে বুড়ো শালিকের ঘাড়ে রো বলে একটা কথা আছে। তো এখন বুড়ো শালিক হয়তো আমাদের ছোটো তার যে ছোটো ছেলে, ছোটো মানে ছোটো ছেলে না, তার যে ছেলে সেও তো আমাদের কাছে ছোটোই না, তো সেই মানে বড় ছেলে তার স্নিকার্সটা হয়তো পড়ে গেছে যে ভাই কলকাতায় যাচ্ছি। এখন বড় হয়ে গেলে যেরকম মা আর মেয়ে বন্ধু হয়ে যায়, তেমনি বাবা আর ছেলেও কিন্তু বন্ধু হয়ে যায়। হয়তো বলেছে দে ভাই তোর স্নিকার্সটা একটু পরে যাই, ভালো লাগছে দেখতে, তো এরকম হতে পারে না। তো যাই হোক, আমার মনে হয় ওটাই বকদাদা, যে কিনা টিনের একদম সামনাসামনি হেঁটে হেঁটে যাচ্ছিল, জুতো তার মধ্যে অরেঞ্জ কালারের একটা ডিজাইন দিয়ে স্নিকার্স পরা ছিল, আর তার সাথে ব্ল্যাক টি শার্ট। তো যাই হোক, এইটা তো কনফার্ম যে বকদাদা ছিল। এবার এইটা কনফার্ম নয় যে তার মানে যে ফোকলা ছিল না, এটা কিন্তু একেবারেই নয়। কারণ একটা জিনিস আবারও আমরা হয়তো এই বিষয়টা নিয়ে ওভারলুক করে গেছি। চিন্তা করে দেখুন, ওরা গাড়ি করে গেছে, তো গাড়ি করে একটা জায়গায় গেছে, সেখানে গাড়িটা দাঁড় করিয়ে সেখানে কাজ মিটিয়েছে, তারপর আবার গাড়ি নিয়ে গেছে কোথায়, চাঁদনি, সেখানেও দাঁড় করিয়েছে, সেখানেও কাজ মিটিয়েছে, নিউ মার্কেট গেছে, কাজ মিটিয়েছে। তাহলে এমন কি দরকার পড়লো যে নিউ মার্কেটের পর যখন
ওরা আরসালান দেখালো, বলল ওখান থেকে অটো ধরে চলে আসলাম আরসালান, অটো করে আসলাম আরসালানে। তো কেন, যাদের নিজের গাড়ি আছে সে তো নিউ মার্কেট থেকে ডাইরেক্ট আরসালানে অটো করেই যাবে, এই গাড়ি করেই যাবে, অটো কেন ধরতে হলো? তো আর এইটার জন্যই আমার মনে হচ্ছে যে হ্যাঁ সামথিং কোনো গড়বড় তো রয়েছে, কারণ গাড়ি থাকতেও অটো করে যেতে হচ্ছে, এই বিষয়টা ঠিক আমাদের মানে আমার আর কি হজম হলো না। আর এই বিষয়টা হয়তো আপনারা সবাই আমরা ওভারলুক করে গেছি, কারণ এই প্রশ্নটা কেউ তোলেনি যে গাড়ি থাকতে হঠাৎ করে অটো করে যেতে কেন হলো। হ্যাঁ, গাড়ি রেখে একটু সামনাসামনি হলে মানুষ হেঁটে চলে যায়, যে এই সামনে গাড়ি একদম যেখানে যাব রেস্টুরেন্টের সামনেই পার্কিং না পেতে পারি একটু দূরে, কারণ এইসব ধরনের জায়গায় এই নিউ মার্কেট যে কোনো পুরো সেন্ট্রাল কলকাতার জায়গায় না পার্কিং পাওয়া খুব চাপের বিষয়। তো সেক্ষেত্রে আমাদের বেশিরভাগই হয় কি যে একটু ওয়াক করতে হয়, কিন্তু তা বলে এমনও ডিস্টেন্স নয় যে সেখানে গাড়ি রেখে অটো করে তারপর গন্তব্যে পৌঁছাতে হয়, এরকম কিন্তু সাধারণত হয় না। যারা আমরা কলকাতায় থাকি, যারা ওই সব জায়গায় যাতায়াত করি, এইটুকু তো আমরা জানি। তো কী এমন দরকার পড়ে গেল যে গাড়ি রেখে তাকে অটো করে যেতে হলো? তো সাথে অবশ্যই হয়তো ফোকলা ছিল, কি জানি, আমি ঠিক বুঝতে পারলাম না, এই বিষয়টা আমার প্রচণ্ড ধোঁয়াশা। কিন্তু আমার মনে হচ্ছে এটাই যে অটো করে যাওয়ার বিষয়টা নিয়ে আমরা কেউই আলোকপাত করিনি, এটা কিন্তু একটা চিন্তার বিষয়, কেন গাড়ি থাকতে অটো করে যাবে। তো যাই হোক, হ্যাঁ এটা সত্যি, টিন একটু দেখাচ্ছে, টিনের মা একটু দেখাচ্ছে, এরকম করে ওরা একটা ধোঁয়াশার সৃষ্টি তো করতে পারছে, আর সেটা নিয়ে অবশ্যই সবারই হাসাহাসি হচ্ছে। যেমন কিনা যেই সীমা বলল টাকি যাচ্ছি, অমনি পালিয়ে গেল, যে বাই চান্স যদি আসে, টাকি বলতে কোথায় চলে আসবে কোনো ঠিক নেই, যদি আসে খবরাখবর নিতে বা কিছু করতে, সেই জন্য কথা বলতে, সেই জন্য আগে ভাগেই তারা এমার্জেন্সি কাজ বলে বেরিয়ে গেল, এটা কিন্তু চিন্তার বিষয়। তো আরও একটা চিন্তার বিষয়, আজকে সন্দীপের ভিডিওটা দেখছিলাম, তাতে বুঝলাম যে সন্দীপ গেল কোথায় না পোস্ট অফিসে একটা কাজ সারতে, বললো যে পোস্ট অফিসে একটুখানি গন্ডগোল হয়ে গেছে, নামের গন্ডগোল। তো মানে পোস্ট অফিসে আমরা জানি কি করি, সাধারণত চিঠিপত্র দিই, তাছাড়াও পোস্ট অফিসে আমরা কিন্তু টাকা অনেকে জমায়, কেউ রেকারিং হিসাবে, কেউ অনেক রকম ফিক্সড ডিপোজিট, অনেক কিছু কিন্তু সুবিধা পোস্ট অফিসে হয়। আর পোস্ট অফিস হচ্ছে একটা সিকিওর আর বেশ ভালো আর্নিংয়ের জায়গা, মোটামুটি সিকিউরিটি যেরকম দেয় সেই অনুযায়ী ওরা টাকাটাও কিন্তু বেশ ভালোই দেয়। তো সেই জন্য তার ওপর একটা গভর্নমেন্ট সংস্থা, তো সেক্ষেত্রে সিকিউরিটি দিক দিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হয়, নিশ্চিন্তে আপনার টাকা আপনারই সুন্দরভাবে বাড়তে থাকবে, এরকম। তো যাই হোক, তো সেক্ষেত্রে নাম কিন্তু এদিক ওদিক হয়ে যেতে পারে। তো গতকাল ওরা যখন গেছিল, আমি বলছিলাম যে যে জায়গাটা ওরা দেখাচ্ছিল তাতে মনে হচ্ছিল হাইকোর্টে গেল। তো আবার এটাও বলেছিলাম যে হাইকোর্ট গেলে তো ও অন্তত বলতো বা দেখাতো। আমি একটা জিনিস একদমই মানে পুরো আমারও মাথা থেকে বেরিয়ে গেছে, আপনাদের বললে এখন হয়তো আপনাদের মাথায় আসবে, যে দেখুন আগের দিন মানে এই যে ব্লগটা, তার আগের দিনে যে ব্লগটা টিন দিয়েছিল সেখানেও দেখিয়েছিল কোথায় পোস্ট অফিসে ওর জরুরি কাজ আছে, সেই পোস্ট অফিসেও ঢুকতে পারলো না, কারণ পুরো জলমগ্ন। তো ওই যা জল সেটা একদিনে যাবে না, খুব ভালো করে জানেন। আর এই যে কাজটা সেটা কিন্তু প্রচণ্ড এমার্জেন্সি, কাজটা যত তাড়াতাড়ি মিটিয়ে ফেলা যায় ততই মঙ্গল। এই জন্য এমার্জেন্সিতে কি জিপিওতে গেল, আপনারা কতজন জানেন আমি জানি না, বাট জিপিও হচ্ছে প্রত্যেকটা পোস্ট অফিসের বাবা। মানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে যত পোস্ট অফিস আছে সব আগে জিপিওতে, তার সমস্ত কিছু জিপিওতেই মেন হচ্ছে হেড অফিস। তো যে কাজ আপনার লোকাল জায়গায় গিয়ে সম্পন্ন হবে না, সেটা কিন্তু জিপিওতে গিয়ে সম্পন্ন করা যেতে পারে বলে আমার ধারণা। আমি এটা দাবি করছি না, আমার ধারণা, কারণ আমি জানি এই জিপিও হচ্ছে প্রত্যেকটা পোস্ট অফিসের বাপ। তো সেই জিপিও হচ্ছে কলকাতাতে একদম ওই হাইকোর্ট যে চত্বর, যে জায়গাটা দেখিয়েছিল, হাইকোর্ট চত্বরটা দেখায়নি কিন্তু যে জায়গাটা দেখালো না, সেইখানটায় কিন্তু জিপিওর অফিসটাও রয়েছে। জিপিওর অফিস কলকাতায় আপনারা সবাই চেনেন, একটা আইকনিক বিল্ডিং, সাদা রঙের গোল মতো, মাথায় যেরকম কি যেন বলে ভিক্টোরিয়ার মাথাটা যেরকম গোল, ওই রকমই একটা গোল টাইপের একটা বিল্ডিং, বিশাল বড় বিল্ডিং, ব্রিটিশ আমলের অনেক পুরনো বিল্ডিং, ওটাই হচ্ছে জিপিও বা মানে পোস্ট অফিসের বাবা। তো টিন কি ডাইরেক্ট সেখানে গেল তার প্রবলেম সলভ করতে, যেটা নাকি পোস্ট অফিস সংক্রান্ত হতেও পারে। কিন্তু দেখুন, এটা
এই জিনিসটা হয়তো আপনাদের কারোর মাথায় আসেনি, কিন্তু এখন হয়তো সন্দীপের ভিডিওটা দেখে মাথায় আসবে। আমি সন্দীপের ভিডিওটা দেখেই এই কথাটা বললাম। তো যাই হোক, এবার টিনের ভিডিওর মধ্যে কি বলবো, ও তো দুপুরবেলা থেকে যেরকম ব্লগ শুরু করলো, তো দুপুরবেলা থেকে ব্লগ শুরু করলো, আর হচ্ছে গিয়ে তারপর টাইম দেখেই বললো যে দুপুরবেলা হয়ে গেছে। তো তার মানে ব্রেকফাস্ট কোথায় করলো? তো আরেকটা জিনিস চিন্তা করে দেখুন, যে ফ্ল্যাটের জন্য একটার পর একটা জিনিস কিনছে, কিন্তু ফ্ল্যাটে গিয়ে কি বাস করছে না? এই জিনিসটা ঠিক একটু কেমন যেন লাগছে না? তো যাই হোক, ও তো আগেও আমি বলেছি যে একা ওর পক্ষে ওখানে থাকা সম্ভব হবে না, সেই জন্যই এখন আরও বেশি করে চিন্তা করছে যে যদি ছেলেকে আনা যায় তাহলে তো কেউ থাকলো না থাকলো বাচ্চাটাকে নিয়ে অন্তত আমি একা থাকতে পারবো। কারণ এমনি তাছাড়া একা থাকা যাবে না ওইখানে। জানেন তো কি প্রবলেম ওখানে, বলেইছি। তো যাই হোক, যেটা হচ্ছে গিয়ে তারপর দেখলাম যে রান্নাবান্না তো এখন মাই করছে বেশিরভাগটা, আর তাছাড়া করছে কে? ধানি লঙ্কা। এখন আর টিনকে কেউ বলে না যে তুই ভালো করিস, তুই কর, কারণ এখন ধানি লঙ্কার হাতের রান্নার স্বাদ সবাই পেয়ে গেছে। তো দুপুরবেলা জানেন খাওয়া দাওয়া করে, তো একটা জিনিস দেখলাম যে টিনের বাপি ফোন করেছে, আর ওদিকে লাইফার শাশুড়িও ফোন করেছে। তো দুই ফোনে ঘষে এমন কথা, এমন হাসাহাসি, এটা নিয়ে আগের দিনও আমি বলতে ভুলে গেছি যে দেখছিলাম অশুভ শক্তি কীরকমভাবে যেন তার বেআইয়ের সাথে কথা বলছিল, ঠিক ভালো না, একটু দৃষ্টিকটু টাইপের। দেখুন, থাকেই না বেআইয়ের সাথে একটা মজা আনন্দের সম্পর্ক, মজার সম্পর্ক, জোকসের সম্পর্ক, কিন্তু তা বলে সেটা যখন একটা কি বলবো কুরুচিকর জায়গায় পৌঁছে যায় তখন ঠিক ভালো লাগে না। তো সেরকম ধরনের টোন করে দেখলাম কথা বলছিল। ওর বাপিকে এমনিতেও আমরা আগে দেখেছি যেরকম কিনা ধানি লঙ্কাকে খাওয়া নিয়ে বলেছিল, রসগোল্লা খাওয়া নিয়ে বলেছিল যে বাপের জন্মে দেখেছো, কোনোদিনও খেয়েছো হ্যাঁ এরকম রসগোল্লা? তো এই যেরকম টোন করেছিল বাপি আর মেয়ে মিলে, তো সেরকম ওর মায়ের সাথেও কিন্তু যখন কথা বলে মজা করে ঠিকই, কিন্তু সেই মজাটার মধ্যে না কেমন যেন একটা অবজ্ঞা মাখানো থাকে, ভালো লাগে না ঠিক। তো থাকে না একটা ভাইবস আসে না, তো সেই ভাইবসটা গুড ভাইবস আসে না। ব্লগের যদি পাই টু পাই পুঙ্খানুপুঙ্খ বলি তাহলে অনেক কিছুই বলা যাবে, কিন্তু সেটা আমি বলতে চাইছি না। আমি শুধু একটাই কথা বলবো, টিন তোমাকে আগের দিনও বলেছি, আজকে আবারও বলছি, যদি ওই বিড়ালগুলোকে তোমরা নিজেদের পেট বলে মনে করো, বিশেষ করে বাচ্চাটা তো সত্যি তোমাদের পেট, তো তাহলে ওদের একটু খেতে দাও। কারণ যেভাবে খাবার চাইছিল, খাবার চাওয়ার জন্য ম্যাঁ করছিল, সত্যি দেখে খারাপ লাগছিল। তোমাদের অভাব তো কিছু নেই বলো, তাহলে ওদেরকে এরকমভাবে খাবার চাইতে হবে কেন? যাদের বাড়িতে পেট বিড়াল থাকে সেই বিড়ালরা খাবার চায় না, তাদের টাইম টু টাইম এমন খাবার দেওয়া হয় তারা খাবার চায় না। দেখতে খুব বাজে লাগছিল, আর সত্যি বলছি এতে তোমাদের সংসারে কিন্তু অমঙ্গল হচ্ছে। তো যদি ওদেরকে রাখো ঘরে তাহলে টাইম টু টাইম খাবার দাও, কিচ্ছু যায় আসবে না। তোমাদের বাড়িতে তো সবসময়ই কি যেন বলে মাছ মাংস আসছে, আর ওদের তো নিরামিষ খাওয়ারও অভ্যেস আছে। তোমাদের বাড়িতে চায়ের জন্য লিটারকে লিটার দুধ আসে, সেখান থেকে 1 কাপ দুধ দিয়ে একটু ভাত মেখে দিয়ে দেওয়া যায় না দুজনকে? এটা একটু চিন্তা করে দেখো, খুব বাজে লাগছে দেখতে। যাই হোক, যখন ওই ফোনে কথা হচ্ছিল তখন পরিষ্কার পুরো বুঝতে পারছিলাম যে লাইফা, ধানি লঙ্কা, ওর মা, আর ওদিকে ফোনে বাপি, এদেরকেই 4 জনকে যেন পরিবার মনে হচ্ছিল। আর দূর থেকে টিনকে মনে হচ্ছিল ক্যামেরাম্যান, যে ওই একটা ফ্যামিলি যাদের মধ্যে বন্ডিং খুব সুন্দর, এই ক্যামেরায় সেটা দেখাচ্ছে শুধুমাত্র নিজের ব্লগে বিক্রি করার জন্য। ওই হাসাহাসি, ওই আনন্দ, যাই হোক পিঞ্চ করা যেটুকু যা ছিল তার হিস্সা কিন্তু টিনকে কোনো রকমভাবে মনে হচ্ছিল না। একটা হয় না যে ফ্যামিলির মধ্যে ফ্যামিলির হিস্সা দেখে মনে হয় না, সেরকমই আর কি টিনকেও মনে হচ্ছিল না। তো যাই হোক, রাত্রে আবার রান্না যেটা বললো যে ধানি লঙ্কাই করবে, তো সেখানে কাঁচা লঙ্কা দিয়ে বেশি করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে কষিয়ে বৌদি করবে চিকেন। একটা জিনিস লক্ষ্য করেছেন, টিন কিন্তু ঝাল খেতে পারে না। আমরা এর আগেও দেখেছি বাতকুল্লার বাড়িতে টিনের জন্য কিন্তু কম ঝাল দিয়ে রান্না করা হতো, ও বেশি ঝাল খেতে পারে না, ঝাল খেলেই ওর কষ্ট হয়। তো যাই হোক, আজকে দাদাভাই দেখলাম ফুচকা এনেছে, তো সেই ফুচকার মধ্যেও কাঁচা লঙ্কার জলটার মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া, নিশ্চয়ই সেটা বলে করিয়ে তারপর নিয়ে এসছে। তো সেটা টিন যে ভালো করেই বুঝতে পারলো যে লঙ্কাটা ও যেহেতু পছন্দ করে না, খেতে পারে না, সেই জন্য ইচ্ছা করেই এমনভাবেই দেওয়া হয়েছে
যাতে ও একটু কমই খায়। তো সেটাও বুঝিয়ে দিল বলে যে এই যে টক জলের মধ্যে লঙ্কা দিয়েছে। তো যাই হোক, এনেছে যখন খাবে তো নিশ্চয়ই। তো এখন ওই অমাবস্যা বৌমার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে যে কি ভালো করো, যেরকম একসময় দেখেছিলেন ঠাম্মিকে খাটানো হয়েছিল ওই চরম গরমের মধ্যে ঠাম্মিকে খাটানো হয়েছিল, তেমনি কিন্তু এখন সেই জায়গাটা নিয়েছে ধানি লঙ্কা। আর বেশ করে লঙ্কা দিতে বলেছে, বেশ করে। 3 লঙ্কা খেতে পারলো কি পারলো না বয়ে গেছে, ওরা তো খেতে পারে, ব্যাস সেটা হলেই হবে। আর টিনের মা করছে হচ্ছে গিয়ে ময়দা মাখছে, আটা ময়দা মিশিয়ে মাখছে, কি হবে না পরোটা। এই পরোটাটা কিন্তু মনে হচ্ছে অন্য কোনো কারণে, কারণ ওর বাড়িতে তো ওরা বেশিরভাগ রুটি খায়, ওরা রুটি খেতে বেশি পছন্দ করে, বেশি মানে তেল দেওয়া পছন্দ করে না, এটা কিন্তু পরিষ্কার বোঝা গেল। বলছি কেন, কিন্তু টিনকে দেখেছিলেন যখন ফ্ল্যাটে গেছিলো তখন কি করছিল, বেশিরভাগ পরোটা করছিল, কারণ বোঝা যাচ্ছিল যে টিন মানে যে খাবে, টিনের একটু আবার পরোটা ভালো লাগে। কি টিন আবার আমাদের ওই যে ঘনা মনে হয় ঘন রসে যায় যখন, তখন একটুখানি পরোটাটা খায়। আমার মনে হয় আমাদের এই যে কাকার ছেলে, কাকার ছেলে কিরে কেমন আছিস, যাই হোক, তো কাকার ছেলে মনে হয় একটু, ওর তো দাঁতটা সামনে নেই ফোকলা, ওর না একটু মানে রুটি চিবাতে কষ্ট হয়, তো পরোটা বা লুচি হলে ওর পক্ষে মানে সুবিধা। লুচি পরোটাটা রুটির থেকে অ্যাটলিস্ট নরম হয়, তো সেটা ওর চিবিয়ে খেতে সুবিধা হয়। যাই হোক, এটাই কারণ আমার মনে হয় দাঁতের প্রবলেম, সেই জন্যই ও রুটি ছেড়ে লুচি পরোটাটা বেশি ভালোবাসে, তো সেই জন্যই ওর জন্য পরোটাটা মনে হয়। তো আজকেও দেখলাম যে পরোটাটা করেছে, তো সেখানে মা মেখে দিচ্ছে, তো তারপর বৌদি আর কি করছে, তো ছোট্ট ছোট্ট করে লুচির থেকে একটু বড় আকারের পরোটা করেছে। তো টিন বলল ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো সেখানে তারপর যখন সার্ভ করছিল তখনই দেখলেন যেই খুললো সঙ্গে সঙ্গে কিন্তু ওই পরোটা দেখে লাইফা আপত্তি করলো, মানে এটা কি। তখন টিন বলল যে দাদাভাই একদম অল্প তেলের, মানে ও রুটি খেতে ভালোবাসে, এখানে তেল দিয়ে ভাজা হয়েছে সেটাই ওর রাগ। তো যাই হোক, সেক্ষেত্রে ও বললো যে একদম অল্প তেলে ভেজেছি, বেশি তেল নেই, চিন্তা করিস না। তো এটা বুঝতেই পারলাম, কেন আমার তো বক্তব্য একটাই, যারা রুটি ভালোবাসে তারা রুটি খাবে, যদি একটা বা দুটো মানুষ যদি পরোটা পছন্দ করে তো তাদেরটা তারা ভেজেই নিয়ে নেবে, অসুবিধা কি আছে। আমি ধরছি একজনের কথা, একজন যদি রুটির বদলে পরোটা খেতে চায়, তার জন্য কি 4 জনকেই রুটির বদলে পরোটা খেতে হবে? এই যুক্তিটা কিন্তু আমি একদমই মানতে পারছি না। তো আমার মতে অবশ্যই একজনের জন্য পরোটা ভেজে দেওয়া উচিত ছিল, বাকিরা যেরকম রুটি ভালোবাসে তারা রুটি দিয়েই মাংস খেত। এমনিতেও জানেন দুই কষা কষা যখন মাংস হয় না, সেক্ষেত্রে কষা মাংস, তার মধ্যে তেল, আবার তার মধ্যে আবার পরোটা যেটা কিনা তেলে ভাজা, দুটো তেল একসাথে ভালো লাগে না। সেক্ষেত্রে কষা কষা যদি মাংস হয় তাহলে তার সাথে প্লেন রুটি, আর যদি পরোটা হয় তাহলে একদম প্লেন যে বাটি চচ্চড়ি যেরকম হালকা তরকারি হয় সেরকম। তো এটাই কম্বিনেশন, বাট ওই তেলা তেলা মাংস আবার তেলা তেলা তার মধ্যে পরোটা, এটা তো ভাই আমাদের কাকার ছেলেই খেতে পারে ভাই, আর কেউ খেতে পারে না। তো যাই হোক, কারণ মাংসটা কষা হয়েছিল তাই জন্যই বললাম, না হলে কিন্তু রুটি দিয়ে ওই মাংসটা রুটি দিয়েই ভালো লাগবে আমার মনে হয়, নাহলে পাতলা মাংসর ঝোল দিয়ে পরোটা কিন্তু হেভি লাগে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো তারপর আসলো টিন ওর ঘরের মধ্যে কিছু কথা বলতে। তো এখন ও সন্দীপের মতো ও শুরু করেছে যে কিছু কথা ব্লগের মধ্যে, তো সন্দীপে যেমন অনেক কিছু থাকে তার সাথে কিছু কথা বলে, সেটা নিয়েই কত কথা হয়। তো সেক্ষেত্রে টিন ব্লগ মানেই দুটো কথা বলবে, তাই ওই রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি হয়ে উঠতে পারিনি যে তার জন্য সেটাকে নিয়ে কোনো খিল্লি করব অবশ্যই। তবে হ্যাঁ, যে কথাগুলো বলেছে তার মধ্যে টাইটেলে যে কথাটা লিখেছে সেটাই হচ্ছে গিয়ে ভিউজ বাড়ানোর জন্যই করেছে, কারণ বেশ কিছুদিন ধরে ভিউজ হচ্ছে না। আমি আগেই বলেছি রণদীপ্ত বাবু, দীপ্ত বা আমাদের ফোকলা কাকার ছেলে, তার এখন শেয়ার ট্রেন্ডিংয়ে নেই, তাকে নিয়ে লোকে যাই বলুক না কেন কিচ্ছু হবে না। হ্যাঁ, একমাত্র যদি ওই সংগ্রামপুর মন্দিরের যে ব্যাপারটা সেটা যদি দেখিয়ে দেয় তাহলেই হয়। তো একটা কথা বলি টিন, তুমি এত মন্দির দেখাও তোমাদের ওখানে, একটু সংগ্রামপুর কালীবাড়িটা আমাদের একটু দেখিও তো। হ্যাঁ, অনেক শুনেছি, অনেক সেটা সম্পর্কে শুনেছি। অবশ্যই মা যদি ডাকে, মায়ের ডাকে সাড়া দিয়ে অবশ্যই সেখানে আমি দর্শন করতে যাব। তার আগে তুমি একটু দেখিও তো, তোমাদের ওখানে অত ভালো ভালো মন্দিরের কথা শুনি, মানে সেটা আর কি তুমি দেখাও যেতে আসতে। তো এই একটা মন্দির, এই মন্দিরটা সম্পর্কে কিন্তু গুগলে সার্চ করলেও পাওয়া যায়, মন্দিরটার একটা ইতিহাস রয়েছে। তো সেই ইতিহাস সমেত একটু ভিডিও করে একদিন দেখিয়ে দিও তো আমাদেরকে,
সংগ্রামপুর কালী মন্দিরটা। তো যাই হোক, সেখানে টিন যখন কথা বলতে বসলো, তারপর বলল আগের দিন যে গেছিলো, যে কেনাকাটা করেছে, তার মধ্যে একটা দেখিয়েছিল ছোট স্পিকার। তো ওই স্পিকারটা দেখে আমার না কি কষ্ট হচ্ছে। আমার একটা এরকম দেখতে না একটু আলাদা ইনফিনিটি স্পিকার বলে আমারও একটা ছিল, সেটা কি কোন কোম্পানি যেন আমার ঠিক মনে পড়ছে না, এইটুখানি এরকম ছোট্ট, আর কি আওয়াজ, সত্যি খুব ভালো। তো আমি কিনেছিলাম ওটা 999 দিয়ে। টিন দেখলাম এটা 150 টাকা দিয়ে কিনেছে, আওয়াজটা বেশ ভালো। বললো JBL কপি আর কি, অরিজিনাল কোম্পানির তো নয়, অরিজিনাল হলে এর দাম 150 টাকা হতো না, অনেক টাকাই হতো। বাট ঠিকই আছে, ইউজ অ্যান্ড থ্রো, 150 টাকা, বেশ ভালো, দেখতেও মিষ্টি, আর আওয়াজটাও একা শোনার পক্ষে কোনো সময় মোবাইলের সাথে কানেক্ট করে মাথার সামনে রেখে হালকা গান চালিয়ে শোয়ার জন্য খুব সুন্দর। পার্টি করার জন্য একেবারেই নয়, এটা ওই নাচানাচির জন্য অতটাও ভালো আওয়াজ নয়, কিন্তু ঠিক আছে, যা দাম বলে না, ইতনা পয়সা মে ইতনাই মিলেগা, তো ইতনা পয়সা মে ইতনাই যা মিলেছে, খুব ভালো মিলেছে। তো এরপর চলে আসি, টিন যে কথাটা লাস্টে বলল, যে এই যে আমি ছেলের জন্য যা করছি না করছি, তোমরা সবাই আমাকে খুঁচাচ্ছ, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমরা আমাকে খুঁচাচ্ছ, বলছো যে আমরা জানতে চাই তুমি ছেলের জন্য কি করছো, আমরা জানতে চাই, আমরা চিন্তায় আছি। তো দেখলেন আচ্ছা করে জুতোর বাড়ি কাদের দিল? যারা কিনা ওকে নিয়ে সবচেয়ে বেশি নাচানাচি করে তাদেরকেই জুতোর বাড়িটা দিল। কারণ দেখুন, ওকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে তারা কি বলল সেটা নিয়ে কিন্তু টিনের মাথা ব্যথার কোনো কারণ নেই, ওর যাই আসে না, ঠিক আছে? ও চায় তারা ওকে নিয়ে ভিডিও করুক, ওর মাথা ব্যথার কারণ হচ্ছে ওর এই পাচাটা, দালাল, গোলাম, পোষ্য, এগুলোকে নিয়ে। এরা যে বাড়াবাড়ি করছে, যে এই ছেলে আসলো বলে, এই ছেলে মিষ্টি নিয়ে আসলো, এই বিরিয়ানি খেয়ে নিল ছেলের জন্য, ছেলেকে নিয়ে আসলো, হ্যানা ত্যানা, এই যে একটা এই আসলো বলে অথচ তারপর দেখাচ্ছে যে টিন কিছুই করতে পারছে না। তখন কি হচ্ছে, টিনের কমেন্ট বক্সেই তো তারা গিয়ে আর কি, যারা ওর পজিটিভ ভিউয়ার, তারা গিয়ে বলছে কি হলো, আমরা যে এত আনন্দ করছি, এই কোনো একটা ধরো কোনো দাঁত ফাঁকা বুড়ির, জলনদীপ বুড়ি, সেই বুড়ির কমেন্ট বক্সে গিয়ে আমরা হুররে করে আসলাম, তারপরেও ধরো চুনামুনা কারুর ওখানে গিয়ে হুররে করে আসলাম, এরকম প্রচুর আছে। তারপর দালালের কথা তো ছেড়েই দাও, দালালকেও ধর্তব্যের মধ্যেই ফেলে না, কারণ একবার সেই যে বুঝে গেছে যে কাঁঠাল ভেঙে খাওয়ার ব্যাপারটা, তো জানে কাঁঠাল ভেঙে খেয়ে আমার পুরো সারা শরীরটাকে নোংরা করে দিয়েও গেছে, দুর্গন্ধ এখনও আমার শরীর থেকে বার হচ্ছে এই দালাল যা জিনিস। তার উপর শুধু তো তাই নয়, আমার বন্ধুটির সাথেও বেশ ভালোই করেছে আর কি, ফোনের মাধ্যমে ইন্টু কুলুকুলু করেছে, না হলে আর জানলো কি করে যে জঘন্য। তো যাই হোক, সেই রকম বলছি, তো এরকম তো জানি, ওইটাকে তো ধরেই না, ওটাকে একদম ধর্তব্যের মধ্যেই ফেলে না। আর যার টিনের কাছেও যেরকম ওর সম্পর্কে আচ্ছা কিছু আছে, আর ওর কাছেও টিনের সম্পর্কে আচ্ছা কিছু আছে, সেই জন্যই দুজনকে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তো সেই জন্য ওদের মধ্যে আচ্ছা সম্পর্ক। তো টিন যতই যায় বলুক, তাও টিনের পদলেহন, পাছালেহন, সামনে লেহন, কিচ্ছু লেহন করতে ছাড়বে না, আর ফন্দেপ করতে ছাড়বে না। তো জানে ওইটা লাতখোর, ওইটার কথা ছাড়ুন। তো তবে একটা কথা বলবো, টিন যতই ওর দালাল কাম এজেন্টের জুতো মারুক না কেন, আমায় কিন্তু টিন সবসময় উত্তর ভালোভাবেই দেয়। যেমন আগের দিন ভিডিওর মধ্যে বলেছিলাম যে ও মনে হয় মানে যে চুলটা বেঁধেছে ওর মা মনে হয় বেঁধে দিয়েছে, তো সঙ্গে আমায় বেঁধে নিজে দেখিয়ে দিল যে না মা আমার ফোন থেকে মুখ তোলার সময় পায় না, মা বাঁধবে আমার চুল এখন টাকলি হলো না কি হলো কোনো যায় আসে না। যেমন কিনা দেখেছিলে না আমার সারা মুখে যখন সলি হয়েছিল, আমার মায়ের যা এসছিল শুধু তোমার এসছিল, আমার এই দালাল কাম এজেন্টগুলোরও কোনো যায় আসেনি, তারা দেখেইনি। তারা দেখেও দিনের পর দিন আমার চারটে ব্যস্ত এত যে তারা এটা বুঝছে না যে আমার মুখটা এবার যদি আমি না সারাই তাহলে আর পরবর্তীকালে দেখানোর মতো অবস্থাতেই থাকবো না। ভাগ্যিস তুমি ছিলে বলে খোঁচা মেরেছিলে, তাই জন্য মা থেকে শুরু করে সবাই আর কি আমার জন্য একটু যত্নশীল হয়েছে। তো টিন কিন্তু জানে যে টিনকে আমি নিরপেক্ষ, এটা জানে, আর এটাও জানে টিন যে আমি আর যাই হোক টিনের ক্ষতি চাই না। একটা সময় ভালোবাসতাম ঠিকই, ভালো এখন আর বাসি না, কিন্তু ক্ষতিও চাই না। তো সেই জন্যই ও আমাকে কিন্তু দেখিয়ে দেয়
যে ও এরকম নিরপেক্ষ ক্রিয়েটার ওর পছন্দ, যে কিনা ওকে চাটবেও না, যা ভিডিওর মধ্যে দেখবে অনুমান করে বললে ওর কোনো আপত্তি নেই। সেই জন্য টিন আমাকে সবসময় উত্তর দেয়। আগের দিন বলেছিলাম, পরের দিন একেবারে লাইভ বিনুনি বেঁধে দেখিয়ে দিল। আসলে কি ওই যে আমি পারি না, তো তাই জন্য আমি ভাবলাম যে অতক্ষণ হাত এরকমভাবে রাখা সম্ভব। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। দেখলাম যে দিল আচ্ছা করে ঝাড় ওর দালালকা মেজেন্টগুলোকে। তেমনি এরকম আরও অনেক আছে, যেমন কিনা আমাদের এই যে বগদাদার ওখানেও কিন্তু অনেকে বলে এই আসলো, কবে আসলো বগদাদা আসে। তো সেরকম তারাই কিছু মানুষরা টিনের কমেন্ট বক্সে মানে কান ফেলতে দিচ্ছে না, টিনকে জ্বালিয়ে মারছে যে ছেলে কবে আসবে, কি করছো বলো, আমাদের মুখ পুড়ে যাচ্ছে, আমাদের পেছন পুড়ে যাচ্ছে, লোকে ছিচিতু করছে। তো সেই জন্য টিন বাধ্য হয়ে বলে দিল যে প্লিজ আমাকে এইসব নিয়ে কোনো কথা বলবেন না, ছেলে যখন আসবে তখন ছেলে আপনারা জানতেই পারবেন। হ্যাঁ, তো এটা নিয়ে আমি কি করছি, যেহেতু আইনি তো আমি কিছু বলবো না মুখে জিপ, কারণ একটা যদি আমি ভুল করি তাহলেই আমার ছেলে আমার কাজ ছাড়া হয়ে যাবে। উনি মারি মা, কি ডায়লগ, সত্যি কথা। সেই একটা ভুল তুমি করে ফেলেছো, এই জন্যই আজকে গানটা গেয়েছিলাম না, যে ইতনি শক্তি হামে দেনা দাতা, হাম চলে নেক রাস্তে পে, হামসে ভুল কর ভি কোই ভুল হো না। তো ভুল করে না, তুমি জেনে বুঝে ভুল করেছো। একটা ভুল যেটা আমি বলবো যে হয়তো হয়েই গেছে, এই ফোকলার বিষয়টা, কিন্তু তারপর ওই একটা ভুলকে ঢাকতে তুমি সিরিয়ালি ভুল করে গেছো। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে গিয়ে, তোমাকে বাড়ি ছাড়ার কথা আমি বলবো না যে তুমি বাড়ি ছেড়ে ভুল করেছো, না, একদম তুমি বাড়ি ছেড়ে ঠিক করেছো। কিন্তু তোমার সত্যিই যদি ছেলেকে লাগতো, তোমার তখনই ছেলেকে নিয়ে আসা দরকার ছিল। কারণ আবারও বলছি, তুমি একা রাস্তা দিয়ে দৌড়ে আসুনি, তোমার মা এক গাড়ি টোটো বোঝাই মানুষ নিয়ে তারপর তোমাকে নিতে গেছে। তো সেখানে তোমার কোলের মধ্যে, তোমার ছোট্ট কোলের যে নারী ছেঁড়া যে ধন, তাকে নিয়েই তুমি আসতে পারতে, তাহলে আর এই জিনিসগুলো হতোই না। তো যাই হোক, তুমি এমনভাবে কথাগুলো বলছো যে যেন তুমি ছেলের জন্য কাস্টাডি দাবি করে দিয়েছো। যদি করেছো কি করনি সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তুমিও জিপলক, সন্দীপও জিপলক, ভালো কথা। তো আমরা জানি এটা, যে যতদিন অবধি আমাদের আপডেট ছিল যে তুমি সেরকম ধরনের কিছু করনি। এবার এখন যদি করেও থাকো, সেটা নিয়েও একটা কথা বলবো, যে এই যে ধরো যখন আদালতে এই বিষয়টা উঠবে, তখন বিচারপতিরা দেখবেন যে বাচ্চার সবচেয়ে ভালো কিসে, বাচ্চা কোথায় থাকলে ভালো। তো তোমাকে দেওয়ার বাচ্চা প্রশ্ন তখনই উঠবে যদি দেখে যে বাচ্চাটা এখন যেখানে আছে, যেমন আছে, সেখানে ভালো নেই। আগে বিচারপতিরা এইটা নিশ্চিত করবে যে বাচ্চা ভালো নেই, তারপর গিয়ে তোমাকে দেওয়ার প্রশ্ন উঠবে। বুঝলে? আশা করি বোঝাতে পারলাম। সেখানেও অনেক প্রশ্ন উঠবে যে একবার যখন বাচ্চাকে মা ছেড়ে চলে গেছে নিজের জীবন বাঁচাতে, তাহলে এরকম যদি পরিস্থিতি আসে এর পরবর্তীকালেও মা বাচ্চাকে রেখে আবারও পালাবে। যদি বাড়িতে আগুন লেগে যায়, তুমি নিজের জীবন বাঁচাতে বাচ্চাকে ফেলে রেখে দিয়ে বেরিয়ে যাবে। এই বার্তাটা যেমন দর্শকদের কাছে পৌঁছে গেছে, তেমনি আদালতেও কিন্তু পৌঁছে যাবে। কারণ তুমি নিজেই বলেছো যে তুমি প্রাণ বাঁচাতে বেরিয়েছো, তার মানে প্রাণ বাঁচাতে তোমার কাছে তোমার বাচ্চার চেয়েও নিজের প্রাণ অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে হতেই পারে পরবর্তীকালে। তো কিন্তু এদিকে সন্দীপ দেখো, এই যে সন্দীপের সম্পর্কে যে কথা ওঠে না, যে সন্দীপ প্রথম দিন পালিয়েছিল, সবাই অনেকেই বলে পালিয়েছিলি কেন, চিন্তা করে দেখো, পালিয়েছিল কিন্তু বাচ্চাকে ফেলে পালায়নি, কিন্তু বাচ্চাকে পাজাকলা করে বাবা মা সমেত ও গা ঢাকা দিয়েছিল। কারণ তখনও ব্যাপারটা বুঝতেই পারছিল না যে ও কি করেছে আর কি করেনি। ও যদি তখনই জানতো যে এই জিনিসটা, মানে এই পরকীয়ার কথাটা মানুষ শুনলেই, যদি পুলিশ থানায় গিয়ে বলে যে এই যে আমার বউ, তাকে হাতে নাতে ধরেছি আমি পরকীয়া করতে, সেক্ষেত্রে যদি দাঁড়িয়ে বলে যে হ্যাঁ আমার বউকে একটা গালের চড় মেরেছি, পুলিশ কিচ্ছু বলবে না, কারণ তারা পরিস্থিতি বুঝবে। যদি দাঁড়িয়ে বলে যে স্যার আপনি যদি দেখতেন আপনার বউ এরকম করছে, আপনি কি করতেন, উনি মাথা নিচু করে চুপ করে যেতেন। কারণ ওই টিনের শরীরে এমন কোনো ক্ষতচিহ্ন ছিল না যেটা নাকি মানে দেখে মানুষ শিউরে উঠবে। কোনো এর এখানে দাগ ঠেলাঠেলিতে হতেই পারে। 2 দিনের মধ্যে ওর ভিডিও এসেছিল, 2 দিন ওর মামা বাড়িতে থাকতে, মুখের মধ্যে কোনো কিচ্ছুর দাগ নেই, হাতের শুধু এইখানটা দেখাচ্ছিল, যেটা কিনা পরবর্তীকালে আমাদের দেখাতে গিয়ে এই যে এইখানটা দেখো তো, এই যে দেখতে পাচ্ছ, মাইক্রোস্কোপটা নিয়ে আসো, আমারটা দেখতে পাচ্ছেন, এটা আমার এই যে এটা হচ্ছে আমার এখান থেকে অনেকটা বড় কাটা, এখানটা আমার দেওয়া আছে, রড দেওয়া আছে। তো এটা অনেক আগে 2007-এ হয়েছিল অ্যাক্সিডেন্ট, বলেছি যেটা সম্পর্কে আপনাদের। তো যাই হোক, তো দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু আমার ক্ষতটা দেখাতে হচ্ছে না। ওর যদি এরকম ক্ষত থাকতো না,
ঠিক আমরা দেখে নিতাম, এই যে কোথাও মাইক্রোস্কোপটা নিয়ে দেখি, হ্যাঁ দেখি 3 কোথায় আছে। তো সবচেয়ে বড় কথা এটাই যে আগে দেখবে আদালত যে বাচ্চা যেখানে আছে সেখানে ভালো আছে না মন্দ আছে, তারপর তো চিন্তা হবে মাকে দেবো কি দেবো না, মায়ের কাছে ভালো থাকবে কি থাকবে না। অলরেডি যেখানে বাচ্চা ভালো রয়েছে সেখানে আবার এই সংশয়তা নিয়ে যে আদৌ এরপর ভালো থাকবে কি থাকবে না, এই সমস্ত যাবে কেন আদালত এত কিছুর মধ্যে। আর সবচেয়ে বড় কথা, যদি আমাদের সোনা বাবা মোটামুটি দাঁড়িয়ে বলার মতো ক্ষমতা আছে যে ও কোথায় থাকবে কি থাকবে না, ওর ক্ষেত্রে কিন্তু আদালতে এরকম একটা আলাদা রুম থাকে যেখানে কিনা বাচ্চাদেরকে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তুমি কি এরকম একটা দেখেছি শুনেছি, এরকম রুম থাকে, ওকে নিয়ে গিয়ে যখন জিজ্ঞাসা করবে, ওর যদি জবানবন্দি দেওয়ার ব্যাপারটা আসে না, যদি সন্দীপের উকিলরা একেবারে কনভিন্স করে নিতে পারে যে হ্যাঁ বাচ্চা কোথায় থাকবে না থাকবে সেটা সম্পর্কে আপনি বাচ্চাকেই জিজ্ঞাসা করুন, সামনে কিন্তু জিজ্ঞাসা করবে না, মনে হয় আলাদা গিয়ে জবানবন্দি নেবে, সেক্ষেত্রে যদি হয় তখন সোনা বাবা নিজেই বলে দেবে যে সোনা বাবা কোথায় থাকবে আর কোথায় থাকবে না। সবচেয়ে বড় কথা সন্দীপ আজকে এটা বলেছে যে বাচ্চাকে ঠিকমতো রাখতে পারবে। ধরো আমি ওয়াইল্ড স্বপ্ন, ধরো আমরা যেখানে আছি, যেই প্ল্যানেটে আছি সেই প্ল্যানেট থেকে অন্য জায়গায় গিয়ে, যেটা আর কি ধরো প্যারালাল ইউনিভার্স, যেটা একটা অন্য গ্রহ, অন্য একটা মিল্কি ওয়ে, অন্য একটা জায়গায় একটা অন্য নক্ষত্রমণ্ডলী, সেইখানেকার একটা কোনো গ্রহতে গিয়ে আমি পৌঁছে যদি মনে করি যে তাও টিনকে ওর বাচ্চা মায়ের কাছে চলে গেছে, সেই নক্ষত্রে গিয়ে যদি মনে করি, সেই মিল্কি ওয়ে, সেই পৃথিবীতে গিয়ে যদি আমি চিন্তা করে দেখি সেই প্যারালাল ইউনিভার্সে যে বাচ্চা মায়ের কাছে চলে গেছে, তাহলেও কি এটা গ্যারেন্টি আছে যে বাচ্চা মায়ের কাছে ভালো থাকবে, মা রাখতে পারবে? চিন্তা করে দেখবেন, আমি তো জানি পারবে না। তো যাই হোক, আজকে সন্দীপের ভিডিও একটা ইম্পর্টেন্ট খুব কথা বলছিল, সেটা হচ্ছে সোনা বাবার পড়াশোনার জন্য বলছিল যে 5 বছর কমপ্লিট হলে তারপর অন্য একটা স্কুলে দেবো। তো আমি বলবো যে না, ওর যতটা পড়াশোনা হয়েছে তাতে কমপ্লিট না, ওর এই যে নেক্সট যে সেশনটা আসছে ওর কিন্তু আমি দেখেছি মোটামুটি একটা হয়ে গেছে, ভালো ওর পড়াশোনা হয়ে গেছে, মানে ভালো প্রিপারেশন হয়ে গেছে। এই যে নেক্সট সেশনটা আসছে সেখানেই বড় একটা স্কুলে, কোনো কনভেন্ট স্কুলে কৃষ্ণনগরে ভর্তি করে দাও। তোমাদের কাছাকাছি তো কৃষ্ণনগর, তো কৃষ্ণনগরের কোনো ভালো নামই একটা কনভেন্ট স্কুলে ওকে ভর্তি করে দাও, চট করে হয়ে যাবে। আর ইন দ্য মিন টাইম তুমি বলছো না যে একজন কাউকে রাখবে, আমাদের শহরে তো এখানে অ্যাভেলেবেল আছে, বাড়িতে এসে তারা মানে বাচ্চাদের প্রিপেয়ার করে, ভালো স্কুলে ভর্তি হওয়ার জন্য প্রিপেয়ার করে, কিন্তু তোমাদের ওখানে কতটা থাকবে আমি জানি না। যদি মানে খোঁজ পাও আমি তো বলবো পারলে অ্যাড দিয়ে দাও, যদি এরকমভাবে বা চেনাশোনা কারোর কাছ থেকে, তোমাদের কৃষ্ণনগরে হয়তো পেয়ে যেতে পারো, তো এরকম যদি পাও যে কিনা বাড়িতে এসে ওকে হাতে ধরে তৈরি করবে, কিভাবে ইন্টারভিউ নেয়, হ্যানা তানা, এই সমস্ত কিছু কিন্তু তারা করে। তো এরকম ওকে পুরো যদি তৈরি করে কিভাবে ইন্টারভিউ নেবে, কি একটা মক টেস্ট যেরকম হয়, যে মিচিমিচি একটা ইন্টারভিউ নেওয়ার জন্য একটা মিচিমিচি একটা সেট আপ করে, ওরকম যে তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে কি সমস্ত কিছু তারা শিখিয়ে দেবে। দেখো তোমার মেসোমশাইয়ের কথা আমি বলছি, মেসোমশাইয়ের শিক্ষাকে আমি সম্মান দিয়ে প্রচুর সম্মান দিই, সেটা তোমরা ভালো করে জানো, কিন্তু হ্যাঁ কিছু কিছু জায়গায় কি হয়, উনি মানে নীতিশিক্ষা, বাংলা এই সমস্ত কিছু খুব ভালো, কিন্তু ইংলিশের ক্ষেত্রে দু একটা উচ্চারণ একটু এদিক ওদিক হয়, এটা কিছু করার নেই, এটা জায়গা বিশেষে হয়েই যায়। যেমন আমাদের পাঞ্জাবিরা যে ইংলিশ বলে সেটা এমনি ইংলিশের থেকে আলাদা, তেমনি আমাদের বাংলাও যে ইংলিশ কিছু প্রচলিত আছে এক একটা ওয়ার্ড, সেগুলো একদম আলাদা। যেমন আমি দেখেছি তুমি হাজার চেষ্টা করলেও স্কুলকে স্কুল না বলে স্কুল বলো, যেটা কিনা মেসোমশাইয়েরও হয়, এটা কিছু করার নেই, গ্রামে গঞ্জে এরকমভাবেই হয়ে গেছে। তো সেই জন্য এবার কি বলো তো, সোনা বাবা প্রথম থেকেই যদি স্কুল শোনে তাহলে ওর মাথাতেও সেটা স্কুলই থাকবে। তো সেই জন্য দরকার একজন যে নাকি প্রপার গাইড করবে, একটু মানে এই উচ্চারণগুলো আমি বলবো না যেটা তোমাদের শিক্ষার অভাব, নো শিক্ষার অভাব না, এগুলো হয়ে আসছে। যেমন পাঞ্জাবিরাও এক একটা ধরনের যে ইংলিশের ওয়ার্ড বলে না, ওদের পুরো আলাদা, এটা হয়ে এসছে। তো আমাদের বাংলায়ও সেই জিনিসটা হয়ে এসছে, কিছু কিছু ওয়ার্ড আমরা এরকম বলে ফেলি। তো যাই হোক, সেগুলো হবে না যদি একজন প্রপার গাইড করার থাকে, সে ঠিক আমাদের সোনা বাবাকে শুধরে দেবে। আর আমি বলবো আমাদের সোনা বাবা যেন নীতি শিক্ষাটা তার বর্দার কাছেই পায়, তার বর্দা যেভাবে তাকে নীতি শিক্ষা দিচ্ছে সেইটা আবার কেউ দিতে পারবে না, বাদবাকি একটু স্পেলিং, একটু ইংলিশের একটু এদিক ওদিক হয়ে যায়। তো ঠিক আছে, কোনো চাপ নেই,
সব ঠিক হয়ে যাবে। আর সোনা বাবা অনেক তাড়াতাড়ি সব কিছু শিখে গেছে, ওকে নেক্সট সেশনেই ভর্তি করে দাও। মানে এই 5 বছর কমপ্লিট হবে তারপর গিয়ে যে সেশনটা আসবে সেটার জন্য অপেক্ষা করো না। এই সামনে যে মার্চ এপ্রিল আসছে সেই সময়ই তুমি সোনা বাবাকে ভর্তি করে দাও। আর এই যে সময়টা, এই সময়টুকু একজন যেরকম স্পেশালিস্ট বলছো তাকে রেখে পুরো ওকে তৈরি করো একটা ভালো স্কুলে ইন্টারভিউ দেওয়ার জন্য, ঠিক আছে? তো যাই হোক, সোনা বাবা পেয়ে যাবে আমি জানি। তো এই বলে ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। আর টিনকে বলছি যে ভুল প্রচুর করেছো, আর শুধু নিজে ভুল করেছো তাই নয়, নিজের ভুলটা অন্যের ওপর চাপিয়ে দেওয়ারও চেষ্টা করেছো, যেটা কিনা মারাত্মক ভুল। তো সেই ভুলের প্রায়শ্চিত্ত কী করে হবে সেটা আমি জানি না, কারণ ওটা আবার মানে ভুল শুধু না, পাপ শুধু না, ওটা মহাপাপ করেছো তুমি, ওটা মহাপাপ করেছো। তো যাই হোক, এই বলেই ভিডিওটা এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।